আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাসে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এটা ইন্ট্রোডাক্টরি, যেখানে আমরা ইন্ট্রোডাকশনটা করছিলাম। তো মাল্টি লেভেল ফিডব্যাক কিউ আসলে যে কাজটা করে, যে আমার নর্মালি যেটা হয় যে আমার কাছে একটা মাত্র রেডি কিউ থাকে। তো মাল্টি লেভেল কিউ আমরা যে কাজটা করি, সেই একটা রেডি কিউকে আমরা মাল্টিপল কিউ এ আমরা ডিভাইড করি। ঠিক আছে? যে আমরা একটা রেডি কিউ না রেখে আমরা আসলে এরকম দুইটা বা তিনটা আমরা রেডি কিউ রাখবো বা চারটা রেডি কিউ রাখবো। এন্ড প্রত্যেকটা রেডি কিউয়ে আসলে একটা করে স্পেসিফিক প্রায়োরিটি থাকে। লাইক সবার শুরুতে যে রেডি কিউটা আছে সেটা প্রায়োরিটি দিব 0, পরেরটা দিব 1, পরেরটা দিব 2, বা যেটা হতে পারে ফার্স্টের কিউটা সেটা প্রায়োরিটি দিলাম 5, পরের যে কিউটা সেটা প্রায়োরিটি দিলাম 6, তারপরেটা প্রায়োরিটি দিলাম 7। সো সবার প্রথমে যখন একটা প্রসেস এন্টার করবে, প্রসেসটা অলওয়েজ আমার যে হাইয়েস্ট প্রায়োরিটি কিউ আছে সেটাতে এন্টার করবে। আচ্ছা, তো হাইয়েস্ট প্রায়োরিটি কিউ কোনটা? যেটা যে ভ্যালু কম, প্রায়োরিটি ভ্যালু কম, সেটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। দেন যে কাজটা হবে, যে সেই হাইয়েস্ট প্রায়োরিটির কিউ এর থেকে সে যখন আমার যে সিপিইউ আছে, সিপিইউ তে যখন শিডিউল হবে, লাইক আমি এই কিউ থেকে তাকে শিডিউল করলাম। সো দেন তার শিডিউলিং অ্যালগোরিদম, তার শিডিউলিং ক্রাইটেরিয়া শেষ হওয়ার পরে তাকে আমি আর তার যে কিউ থেকে সে আসলো আমার সিপিইউ তে, তার সেই কিউটা নিয়ে দিব না। বরং তাকে আমি তার পরের যে লেভেলটা আছে, তার পরের যে লেভেলের রেডি কিউটা, এই কিউটা দিবি। এন্ড দেন আমি যখন এই কিউ থেকে যখন আমি একটা প্রসেসকে আমার সিপিইউ তে শিডিউল করব, দেন তাকে আমি আর মানে তার জায়গাতেই দিব না, বরং তাকে আমি তার লোয়ার যে প্রায়োরিটি লেভেল আছে সেটাই দিই। বাট কথা যদি আমার কিউটা একদম লোয়ার লেভেলে থাকে, মানে আমার যে প্রসেসটা, লাইক আমার প্রসেসটা আসেই লোয়ার লেভেল কিউ, এখন যেটা হবে এটা লোয়েস্ট। তো এখান থেকেই আমি যদি তাকে শিডিউল করি, তাহলে কি হবে? লাইক নিচে নামলে এর থেকে নিচে তো আর নামার সুযোগ নাই। তো আমরা যেটা করবো সেটাকে আমরা এখানে রিটার্ন করবো। ঠিক আছে? তো এটা আমরা দেখতেছি কি যে প্রত্যেকটা কিউ এর মাঝখানে একটা কমিউনিকেশন করতেছে। ঠিক আছে? তো এই কমিউনিকেশনটাকে আমরা বলতেছি ফিডব্যাক। তো এটাকে এই জন্যই বলা হয় যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, কারণ আমি আমার রেডিওটাকে মাল্টিপল কিউ এ ডিভাইড করছি ফাইল। এন্ড দেন প্রত্যেকটা কিউ এর মাঝখানে আমি একটু কমিউনিকেট করতেছি, লাইক আমি আপার প্রায়োরিটি থেকে লোয়ার প্রায়োরিটি দিকে যাচ্ছি। ওই জন্য আমি তাকে বলতেছি ফিডব্যাক। তো এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন আমরা যা দেখতেছি। তাহলে এটার যে রিভার্স যে কমিউনিকেশনটা, সেটা কি আসলে কোনোভাবেই পসিবল কিনা? লাইক এখান থেকে এখানে যাবে, then এখান থেকে এখানে যাবে। তো আমরা নেক্সট যে প্রবলেমটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমি আসলে আমার যে প্রসেস গুলো আছে সেগুলাকে আমি এই সব সময় শুধু হায়ার থেকে লোয়ারে না দিয়ে আমি লোয়ার থেকেও হায়ারে দিতে পারি। ঠিক আছে? আমার জন্য অপশন আছে। সো সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সটে। সো এটা আমরা এই যে সিমুলেশনটা, সেই সিমুলেশনটা যদি একটু সামনের দিকে আগাই, তো লাইক আমরা এখানে ধরে নিচ্ছি যে আমার যে তিনটা প্রসেস আছে আমার কাছে, and প্রত্যেকটা প্রসেসের পার্টস টাইম আমাকে বলে দেওয়া আছে। কথা যে আমার এখানে তো আমাকে কোনো লাইক যে অ্যারাইভাল টাইম আমাদের যেটা সবসময় বলে দেওয়া থাকে, এখানে তো কোনো অ্যারাইভাল টাইম বলে দেওয়া নেই। তো যদি এরকম সিনারিও হয় যে অ্যারাইভাল টাইম বলে দেওয়া নাই, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা ধরে নিব তিনটা প্রসেস, প্রত্যেকটা প্রসেসেই সেম টাইমে অ্যারাইভ করছে। এই যে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম 0, এই জিনিসটা আমরা ধরে নিব। তো নর্মালি যেটা হয়, যখন কোনো একটা প্রসেস অ্যারাইভ করবে, তো প্রসেসটাকে ফার্স্টে আমি আমার যে হাইয়েস্ট প্রায়োরিটি কিউ আছে সেটাতে আমি তাকে পুশ করবো। তো আমরা এখানে তিনটা কিউ ইউজ করতেছি। লাইক এটা কিউ 0, এটা কিউ 1, এটা কিউ 2। তিনটা কিউ ইউজ করতেছি। এন্ড ফার্স্ট কিউ এর তে আমি রাউন্ড রবিন অ্যালগোরিদম ইউজ করতেছি উইথ টাইম কোয়ান্টাম 2। সেকেন্ড কিউতে আমি রাউন্ড রবিন অ্যালগোরিদম ইউজ করতেছি উইথ টাইম কোয়ান্টাম 4। এন্ড আমার যে থার্ড কিউটা আছে সেটাতে আমি রাউন্ড রবিন ইউজ করতেছি উইথ কোয়ান্টাম 8। ঠিক আছে? তো তার মানে যে আমার যদি ফার্স্ট কিউ থেকে যদি আমি সিপিইউ তে অ্যাক্সেস পাই, আমি তাহলে মাত্র 2 সেকেন্ড চলতে পারবো। সেকেন্ড কিউ থেকে যদি আমি সিপিইউ তে অ্যাক্সেস পাই, আমি 4 সেকেন্ড চলতে পারবো। থার্ড কিউ থেকে যদি আমি অ্যাক্সেস পাই, আমি 8 সেকেন্ড চলতে পারবো। আচ্ছা,
তো আমরা মোটামুটি আমাদের যে প্রি কন্ডিশন গুলো এগুলো নিয়ে আমরা ক্লিয়ার, যে আমরা হচ্ছে তিনটা কিউ রাউন্ড রবিন ইউজ করব, এবং শুরুতেই আমার হচ্ছে প্রত্যেকটা প্রসেসরই আমার হচ্ছে অ্যারাইভাল টাইম 0। তো এখন যদি আমরা একটু সামনে আগাই সিমুলেশনে, তো তাহলে কি হচ্ছে, 0 সেকেন্ড সময়েই যে তিনটা প্রসেসেই আমার সবার হাইয়েস্ট প্রায়োরিটির যে কিউ আছে সেই কিউটা এন্টার করবে। আচ্ছা, এখন যেহেতু সে 0 সেকেন্ড সময় এখানে এন্টার করলো, এন্ড 0 সেকেন্ড সময় আমার সিপিইউটা ফাঁকা, তো আমি আসলে এই তিনজনের মাঝখানে যে কাউকেই আমি আসলে শিডিউল করতে পারছি, ঠিক আছে। বাট যেহেতু আমার কিউটা আমি এমন ভাবে শো করছি যে আমি পি1 কে আগে পুশ করছি, দেন পি2 কে পুশ করছি, দেন পি3 কে পুশ করছি, এন্ড রাউন্ড রবিন অ্যালগোরিদমটা যে রেডি কিউটা থাকে সে হচ্ছে অলওয়েজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। লাইক হচ্ছে আমার একটা নর্মাল কিউ যেভাবে কাজ করে, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই ওয়েতে কাজ করে। তো এই জন্যই আমি যেহেতু পি1 কে আগে পুশ করছি, তো আমি আগে কাকে শিডিউল করব, পি1 কে শিডিউল করব। তো তাহলে 0 সেকেন্ড সময়ে যেটা হবে, আমার কিউ এর চেহারা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে। এখন 0 সেকেন্ড সময়ে কিন্তু পি1 আর আমার কিউ এ থাকবে না। তো যেটা হবে যে 0 সেকেন্ড সময়ে আমার কিউ এ থাকবে মাত্র দুইটা প্রসেস, একটা হবে পি2 এন্ড আর একটা হবে পি3। তুমি এই বিষয়টা আমার ক্লিয়ার? আচ্ছা, তো লাইক ফাইন। তো এখন যদি আমরা যাই, আমাদের নেক্সট ইভেন্ট আসলে কখন হবে? নেক্সট ইভেন্টটা হবে, দেখেন আমার সিস্টেমে তো আর কোনো প্রসেস আসার সুযোগ নেই। যেহেতু আমার সিস্টেমে আর কোনো প্রসেস আসার সুযোগ নাই, সেহেতু আমার জাস্ট এখন নর্মাল যেসব প্রসেস আছে তাদেরকে নিয়ে কাজ করলে। তো আমার ফার্স্ট যে পি1 প্রসেস, সে আসলে রাউন্ড রবিন উইথ কোয়ান্টাম 2 সেখান থেকে আসছে। তো যেহেতু সে সেখান থেকে আসছে, তাহলে সে হচ্ছে আমার সিপিইউ তে চলবে হচ্ছে 2 সেকেন্ড। তো আমার নেক্সট ইভেন্টটা হবে 2 সেকেন্ড সময়। তো 2 সেকেন্ড সময়ে কি কি ইভেন্ট হচ্ছে? তো লাইক 2 সেকেন্ড সময়ে পি1, তার ইনিশিয়াল বার্স টাইম ছিল 12, সে 2 সেকেন্ড ধরে চলবে, তাহলে এখন পি1 কত হবে? পি1 হবে 10। ঠিক আছে, পি1 হবে 10। বাট কোশ্চেন হচ্ছে, পি1 কে এখন আমি কোথায় পুশ করবো, কোন কিউয়ে পুশ করবো? তো এটা আমরা আগেও বলে আসছি যে আমি হচ্ছে তাকে তার হচ্ছে তার পরের যে লেভেল, সেই লেভেলে আমি তাকে পুশ করবো। তো তাহলে 2 সেকেন্ড সময়ে পি1 এর যে কাজটা হবে, পি1 হচ্ছে আমার যে সেকেন্ড কিউ আছে এটাতে সেন্টার, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো এখানে একটা প্রসেস থাকবে পি1, যার হচ্ছে আমার বার্স টাইম হচ্ছে 10, কারণ সে 2 সেকেন্ড রান করে ফেলছে, এই জন্য 12 থেকে 10 হয়ে গেছে। আচ্ছা, তার বার্স টাইম হচ্ছে 10। এখন যখন পি1 কে আমি সিপিইউ থেকে সরাই, আমি তাকে তার কিউ পুশ করে দিলাম, তখন সিপিইউ আবার ফাঁকা হয়ে গেল না? সিপিইউ কে তো ফাঁকা যাবে না। তো আমি যেটা করব, আমার যে হাইয়েস্ট প্রায়োরিটির কিউ আছে সেটা থেকেই আমি হচ্ছে একটা প্রসেসকে আমি শিডিউল করে সিপিইউ তে নিয়ে আসবো। তো এটা যেহেতু বলতেছিলাম যে আমার এই যে রাহুল রবিনের ক্ষেত্রে আমার যে কিউটা, সে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ইউজ করে। তো সেহেতু আমি এখন যে কাজটা করব, আমি আমার এখানে যেটা আছে পি2, তাকে হচ্ছে আমি নিয়ে আসবো। তো লাইক এই হচ্ছে আমার টোটাল 2 সেকেন্ড সময়ের আমার যে করা হচ্ছে, যে আমার যে পি1 প্রসেস, সেটাকে হচ্ছে আমি আমার সিপিইউ থেকে বের করে নিয়ে আমি হচ্ছে সেটাকে আমাদের সেকেন্ড কিউ আছে কিউ1, সেটাতে পুশ করলাম। ফাইন। এখানে খেয়াল করে তার বার্স টাইম কিন্তু দুই 2 ইউনিট টাইম কমে গেছে। আচ্ছা, নেক্সট যেটা করতেছি, যে আমার এখানে যেটা ফার্স্ট প্রসেস ছিল পি2, সেই পি2 কে হচ্ছে আমি আমার সিপিইউ তে শিডিউল করলাম। পি2 কে যেহেতু আমি শিডিউল করছি, তাহলে এখন আমার সিপিইউ তে এই 2 সেকেন্ড সময়ে আসলে যে সিপিইউ তে যে কিউটা আছে সেটাতে কিন্তু আর দুইটা প্রসেস নেই, সেটাতে জাস্ট একটা প্রসেস পি3 রিসেট করতেছে। ঠিক আছে, কারণ পি2 কে তো আমি সিপিইউ তে শিডিউল করেছি। তো নেক্সট ইভেন্ট হবে 4 সেকেন্ড সময়ে,
সিমিলার কাজকর্ম হবে, 4 সেকেন্ড সময়ে যে কাজগুলো হবে, যে আমাদের হচ্ছে এই যে P2 প্রসেস, তাকে হচ্ছে আমি এই সিপিইউ থেকে তাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে তাকে হচ্ছে আমি আবার সিপিইউর যে কিউ আছে সেই কিউ তাকে আমি পুশ করব। এন্ড এইখানে যে P3 ছিল, শুধুমাত্র একটা প্রসেসই ছিল, সেটাকে হচ্ছে আমি সিপিইউ তে শিডিউল করব। তো দেখি 4 সেকেন্ড সময়ে আমার যে রেডি কিউ, মানে আমার যে ফার্স্ট কিউটা সেটা এন্ট্রি হয়ে গেছে ফাইল। আমি হচ্ছে P3 কে আমি হচ্ছে সিপিইউ তে শিডিউল করলাম, এন্ড P2 কে আমি হচ্ছে সেকেন্ড লেভেলের যে কিউটা আছে সেটাতে পোস্ট করলাম। তো নেক্সট ইভেন্ট হবে আমার, যেহেতু এটাও ফার্স্ট কিউ থেকে আসছে, আবার 2 সেকেন্ড পরে নেক্সট ইভেন্ট হবে 6 সেকেন্ডের সময়। তো লাইক এখানে খেয়াল করি 6 সেকেন্ডের সময় যে কাজটা হচ্ছে, এখানে যে P3 ছিল সে আমার এই কিউ এ এন্টার করলো, এন্ড এই কিউ এর যে ফার্স্ট প্রসেস ছিল P1, তাকে হচ্ছে আমি সিপিইউ তে শিডিউল করলাম। এখন এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে সেকেন্ড কিউ সেটার কিন্তু টাইম কোয়ান্টাম হচ্ছে 4। তাহলে যেটা হবে যে এই যে P1 সে হচ্ছে এখানে কত সেকেন্ড ধরে চলবে, 4 সেকেন্ড ধরে চলবে, তাহলে নেক্সট ইভেন্ট হবে কত, 10-এ। আমরা যদি যাই নেক্সট ইভেন্ট 10-এর ইভেন্টে খেয়াল করি, তো 10-এ যেটা হচ্ছে, আমার এই যে P1 প্রসেস, সে হচ্ছে এখন শিডিউলড হয়ে যাচ্ছে, আমার সে হচ্ছে চলে গেল আমার কিউ থার্ড যে কিউটা আছে সেটায়। এন্ড আমার এখানে যে P2 প্রসেস ছিল, তাকে হচ্ছে আমি এখানে শিডিউল করলাম। তো 10 সেকেন্ড সময় আমার শুধুমাত্র একটা প্রসেসই বাকি আছে, সেটা হচ্ছে P3। তাহলে এইটা আমরা ক্লিয়ার। তো দেন আমরা যেটা করবো, নেক্সট ইভেন্ট হবে আমার 14 সেকেন্ড সময়। 14 সেকেন্ড সময় কি হবে, P2 যেটা আছে সেটাকে হচ্ছে আমি, P2 যে প্রসেসটা আমার সেটাকে হচ্ছে আমি আবার আমার এই রেডি কিউ পুশ করবো। এন্ড এখানে যে P3 আছে তাকে হচ্ছে আমি সিপিইউ তে নিয়ে আসবো। তো লাইক আমার যে P3 আছে তাকে আমি সিপিইউ তে নিয়ে আসলাম, এই যে আমার P2 প্রসেস তাকে হচ্ছে আমি আমার রেডি কিউ পুশ করলাম। তো এখন আমার কিন্তু সেকেন্ড কিউ এমটি হয়ে গেল। তো যেহেতু সেকেন্ড কিউ এন্ট্রি হয়ে গেছে, এখন আর আমাদের আসলে কোনো মানে এরকম সুযোগ নাই যে আমরা আমার মানে একটা প্রসেসকে আমি আরো পরবর্তী পরবর্তী যে লেভেল আছে সেই লেভেলে নিয়ে যেতে পারবো। তো এখন যা হবে, এখন আমার নর্মাল রাউন্ড রবিন অ্যালগরিদম, যে আমি অলওয়েজ এই কিউ2 তেই থাকবো, কিউ2 নিয়েই কাজ করবো। সো ফার্স্ট ইভেন্টটা যেহেতু আমার P3 এখান থেকে আসছে, তো নেক্সট ইভেন্টটা হবে আমার 18 সেকেন্ড সময়ে। তো 18 সেকেন্ড সময় যে ইভেন্ট গুলো হচ্ছে, লাইক আমার P1 সে হচ্ছে আমার সিপিইউ তে চলে আসছে, and আমার এই যে P3 প্রসেস সে হচ্ছে আমার যে কিউটা আছে সেই কিউ এন্টার। তো এখন আমরা খেয়াল করি যে আমার যে P3 প্রসেস, মানে আমার যে P1 প্রসেসের কিন্তু বার্স্ট টাইম হচ্ছে মানে পসিবল, মানে সে হচ্ছে এই কিউ থেকে যেহেতু সে টোটাল পাইতে পারে 8 8 সেকেন্ড সময়, বাট তার বার্স্ট টাইম আছে মাত্র 6। তাহলে যেটা হবে, সে আর 6-এর পরে আর বেশি নিবে না। তো সে হচ্ছে এই 6 সেকেন্ড পরেই জাস্ট সে হচ্ছে এই নেক্সট একটা ইভেন্ট কল করে আমার এই সিপিইউ থেকে সেটা টার্মিনেট করবে। তো 24 সেকেন্ড সময় যেটা হবে, আমার যে P1 প্রসেস, সেই P1 প্রসেস হচ্ছে আমার সিস্টেম থেকে টার্মিনেট করলো। ফাইন। দেন P1 টার্মিনেট করছে, এন্ড এট দ্য সেম টাইম আমার সিপিইউ সে হচ্ছে P2 কে সুযোগ দিবে। এন্ড আমরা দেখি এখানে P2 এর ভার্সন হচ্ছে 2। তাহলে 26 সেকেন্ড যে কাজটা হবে, যে আমার P2 সেও হচ্ছে আমার সিস্টেম থেকে আউট হয়ে যাবে। ফাইন। তো নেক্সট আমার যাকে আমি 26 সেকেন্ড সময় যাকে শিডিউল করবো সে হচ্ছে P3। সো P3 এখানে শিডিউল হবে। এই জিনিসটা একটু ট্রিকি। লাইক P3 কে আমি শিডিউল করলাম, তাহলে এখন P3 আসলে কতক্ষণ চলবে? যেহেতু এটা 8 সেকেন্ড সময়, তাহলে P3ও কিন্তু 8 সেকেন্ড ধরেই চলবে। সো আমার নেক্সট ইভেন্ট আসলে হবে হচ্ছে 26 সেকেন্ড, মানে 26 সেকেন্ড হচ্ছে এন্টার করলো, সে 8 সেকেন্ড ধরে চলবে, তাহলে আমার নেক্সট ইভেন্ট হবে 34 সেকেন্ড। তো 34 সেকেন্ডে আসলে কি হবে, 34 সেকেন্ডে যেটা হবে, যে P3 আমার সিপিইউ থেকে লিভ করবে, লিভ করে সে হচ্ছে আবার এই কিউ এ সে এন্টার করবে। 34 সেকেন্ডে সে হচ্ছে আবার এই কিউ এন্টার করবে, উইথ বার্স টাইম হচ্ছে 4। উইথ বার্স টাইম হচ্ছে 4, কারণ সে তার 12 ছিল, 4 সেকেন্ড চললে তার থাকবে মাত্র, তার ভালো 8 সেকেন্ড চললে তার থাকবে মাত্র 4। তো 34 নাম্বার টাইমে বা 34 সেকেন্ড সময়ে আমার P3 সে হচ্ছে শুরুতে আমার এই রেডি কিউ যাবে। আচ্ছা, দেন আমার সিপিইউ কি ফাঁকা না?
তো সিপিইউ কে তো ফাঁকা রাখা যাবে না, যে আমার কাছে একটা প্রসেস আছে। তো আবার আমার শিডিউলার যে কাজটা করবে, সেই রেডি কিউ এর যে পি3 আছে তাকে আবার শিডিউল করবে। তো একটা রিডান্ডেন্ট কাজ হবে যাবে। ঠিক আছে। তো আমরা দেখি যে 34 সেকেন্ডে যে কাজটা হচ্ছে, যে 34 সেকেন্ডে ফার্স্টেই হচ্ছে আমার সিপিইউটা এখন খালি হইলো, আমার সিপিইউটা এখন ফাঁকা, এন্ড আমার যে পি3 ছিল তাকে হচ্ছে আমি আবার রেডি কিউ পুশ করলাম। তো এখন আমার শিডিউলার দেখবে যেহেতু আমার সিপিইউ ফাঁকা, আমার কাছে আমার কিউ আর একটা প্রসেস আছে, তো আমি এই প্রসেসকে আবার সুযোগ দিব। তো সে যা করবে, আবার আমার এই পি3 কে সুযোগ দিল, এখন আবার 34 সেকেন্ডে আমার এই যে কিউটা, সেই কিউটা কিন্তু আসলে এমটি। তো সিমিলারলি যেহেতু তার 4 সেকেন্ড বাকি ছিল, তাহলে তার নেক্সট সেকেন্ডটা হবে 38, এন্ড 38-এ কি হবে, আমার পি3 সেও টার্মিনেট। তো এই হচ্ছে আমার টোটাল আসলে কাজ। তো এখন আমরা আসলে যে জিনিসটা দেখলাম লাস্ট দিন আমরা যারা ক্লাস করছি, তারা আসলে আমরা এই নামগুলোর সাথে পরিচিত। টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম, ওয়েটিং টাইম, এগুলোর সাথে আমরা পরিচিত। সো টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে টোটাল লাইফ সাইকেল। যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আমার যে প্রসেসটা কখন টার্মিনেট করবে, মাইনাস হচ্ছে প্রসেসের অ্যারাইভাল টাইম। এটাই হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড। সো প্রসেসের টার্মিনেটিং টাইম মাইনাস হচ্ছে প্রসেসের অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড। দেন হচ্ছে রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম মানে হচ্ছে যে আমার প্রসেসটা ফার্স্ট কখন সিপিইউ অ্যাক্সেস করছে, মাইনাস প্রসেসের অ্যারাইভাল টাইম। এটা হচ্ছে আমার রেসপন্স টাইম। যে লাইক আমার প্রসেসটা প্রথমবার কখন সিপিইউ তে শিডিউল হয়েছে, সেই সময়টা, মাইনাস হচ্ছে প্রসেসটা কখন আমার সিস্টেমে আসছে সেটা। দেন আরেকটা সুন্দর ডেফিনেশন, আরেকটা সুন্দর মানে প্যারামিটার, যেটা হচ্ছে ওয়েটিং টাইম। সো ওয়েটিং টাইম মানে হচ্ছে যে টাইম when the process waits in the ready queue, এটা হচ্ছে ওয়েটিং টাইম। সো এটা হচ্ছে ওয়েটিং টাইমের ডেফিনেশন, যে টাইম when the process waits in the ready queue. But the question is যে হোয়াট ইজ দ্য রেডি, যে রেডি কিউ আসলে কোনটা বা কয়টা। তো আমরা যেহেতু এইখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেহেতু মাল্টি লেভেল ফিডব্যাক কিউ ইউজ করতেছি, তো আমরা দেখি যে আমার কাছে আসলে তিনটা রেডি কিউ আছে, তাই না? তো আমার যে একটা সিঙ্গেল কিউ ছিল সেটাকে হচ্ছে আমি ডিভাইড করে তিনটা রেডি কিউ বানাইছি। তো আমার প্রসেসটা যতক্ষণ সময় এই তিনটা কিউই থাকবে, সেই ততক্ষণ সময়কেই আমি বলবো হচ্ছে তার ওয়েটিং। বাট তাহলে জাস্ট এটাকে কেন, রেডি কিউটাকে এইভাবে একদম স্পেসিফিক্যালি মেনশন করা হলো, এটা কি অন্য কোনো কিছু আছে কি না, দেখ আমি কেন এটাকে একদম স্পেসিফিক্যালি মেনশন করলাম? তো এটার আনসার হচ্ছে, আমরা যদি পরের প্রবলেমটায় যাই, যে এই প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি, যে এই প্রবলেমে কিন্তু আইওএম বলতে একটা জিনিস চলে আসছে। ঠিক আছে। আইও টাইম বলতে একটা জিনিস যেহেতু চলে আসছে, সেটার সাথে সাথে আরো দুইটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে আইও কিউ, লাইক এই আইও কিউ, এন্ড হচ্ছে আমার এই আই যে বার্স টাইম বা আইওর যে গান চার্ট, এটা। তো এই যে দুইটা জিনিস চলে আসে, তো এই দুইটা জিনিসের সময় কিন্তু আমার প্রসেসটা রেডি কিউয়ে থাকে না। তো আমি ক্লাসে লাস্ট দিন একটা মানে ফর্মুলা দেখাইছিলাম, যে আমি যদি লাইক ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে চাই, যে ওয়েটিং টাইম ইকুয়ালস টু হচ্ছে ওয়েটিং টাইম ইকুয়ালস টু হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস আমার বাস টাইম। বাট এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আসলে এই টাইপের যে প্রবলেম গুলা এন্ড আমার আগের যে প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলার জন্য কাজ করি। কারণ কি? কারণ এইখানে কোনো আইও অপারে নাই, কোনো আইও কিউ নাই, এন্ড কোনো হচ্ছে আমার আইও ব্লক বা এরকম কিছু নাই, আইওর জন্য কোনো গান চার্ট এরকম কিছু নাই।
তো যেটা হচ্ছে আমি যদি আমার টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা খেয়াল করি, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমে সে আসলে দুইটা কাজই করতেছে। সে যতক্ষণ তার লাইফ সাইকেলে বেঁচে আছে সে আসলে দুইটা কাজই করতেছে। এক হচ্ছে সে আমার আমার এই যে কিউ গুলো আছে কিউ গুলাতে সে ওয়েট করতেছে। আমার যে কিউ গুলো আছে কিউ গুলাতে সে ওয়েট করতেছে। আর একটা হচ্ছে যে আমার যে সিপিইউ আছে সিপিইউ তে সে এক্সিকিউট হচ্ছে। এই দুইটা বাদে কিন্তু তার আর কোনো কাজ নেই। এখন সিপিইউ তে সে কতক্ষণ এক্সিকিউট হবে? সে শুধুমাত্র এই যে 12, সেই 12 সেকেন্ডে সে হচ্ছে সিপিইউ এক্সিকিউট হবে, তার যে পার্স টাইম আছে সেটাতে এক্সিকিউট হবে। তো আমি যদি টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম জানি সেটা থেকে যদি আমি পার্সেন্টটা বাদ দিই, তাহলে তো আমি সে কতক্ষণ কিউতে ওয়েট করতেছি সেই জিনিসটা পেয়ে যাবো। রাইট। তো এই জন্য যেসব প্রবলেমে লাইক এই আইও অপারেশন গুলা নাই, আইও ব্লক গুলা নাই, সেই ক্ষেত্রে আমার এই যে ফর্মুলাটা এটা আসলে কাজ করবে। এটা আসলে গুড। বাট সমস্যা হচ্ছে যখন আমাদের আইও থাকবে, যখন আমাদের আইও অপারেশন থাকবে, তখন কি হবে? তখন আসলে লাইফ সাইকেলে আরো দুইটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়। তখন আসলে টার্ন অ্যারাউন্ড টাইম যেটা ছিল আমার, প্রত্যেকটা প্রসেস ক্ষেত্রে আমার যে টার্ন অ্যারাউন্ড টাইম ছিল, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু হবে সে কতক্ষণ সময় রেডি কিউবে ওয়েট করলো সেটা ওয়েটিং টাইম, প্লাস হচ্ছে তার বার্স্ট টাইম, তারপর সাথে এড হবে হচ্ছে যে তার সে এও কিউতে কতক্ষণ ওয়েট করতেছে, প্লাস আরো এড হবে হচ্ছে তার আইওতে, আইও ব্লকে সে কতক্ষণ এক্সিকিউট করলো। তো আইও টাইম, এই আইও জিনিসটা কি আমরা যদি পরের প্রবলেমটা দেখি তাহলে আসলে মানে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আইও জিনিসটা কি। তো তাহলে আমার এখন এই টাইপের সিনারিওর ক্ষেত্রে, যে লাইক এই প্রবলেমটার ক্ষেত্রে যেখানে আইও টাইমটা বলে দেওয়া আছে, এখানে আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স টাইম প্লাস আইও কিউ ওয়েটিং টাইম প্লাস হচ্ছে আইও টাইম। তো এখন যদি আমি বলি যে ওই সিচুয়েশন গুলা ক্ষেত্রে লাইক এই প্রবলেমটার ক্ষেত্রে ওয়েটিং টাইম আসলে কত, তো তাহলে কিন্তু আমার জাস্ট নর্মাল এই টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স টাইম করলে কিন্তু আসলে সলিউশন হচ্ছে না। তো টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স টাইম করলে আসলে সলিউশন হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে দুইটা আলাদা প্যারামিটার, এই দুইটা প্যারামিটার কিন্তু আমার সাইডে রয়ে গেছে। তো আমাকে যেটা করা লাগবে এই সবগুলাই আমাকে আসলে মানে জাস্ট মাইনাস করা লাগবে। তো যেটা হবে যে এই টাইপের প্রবলেম গুলোর ক্ষেত্রে এই আইও টাইম সহ যে প্রবলেম গুলো আছে এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে ওয়েটিং টাইমের ফর্মুলাটা হবে ওয়েটিং টাইম ইকুয়ালস টু টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস আমার যে বার্স্ট টাইম আছে বার্স্ট টাইম, মাইনাস হচ্ছে আমার আইও কিউ এ আমি যে ওয়েট করব সেটা, মাইনাস হচ্ছে আমার আইও ব্লকে আমার যে আইওর জন্য যে আমার টাইমটা আছে সেটা। তো এই চারটা জিনিস যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে আমার জাস্ট নর্মাল ওয়েটিং টাইম, মানে যতটুকু সময় আমি আমার কিউ গুলাতে ওয়েট করি। সো এই পর্যন্তই আমার আসলে মানে আজকের লেকচার। এন্ড পরে যে এই স্লাইড বা এই টাইপের এমএনএফ কিউ উইথ আইও টাইম এই টাইপের প্রবলেমের যে সিমুলেশন, সেটার জন্য আরেকটা অন্য একটু স্যারের একটা সুন্দর প্রবলেম সলভিং ভিডিও আছে, তো আমি এটা শেয়ার করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।